স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইতিহাস অনার্সের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 1 পেপার, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 1 পেপার, এই পেপারের সাজেশান তোমাদের আমি আগে অলরেডি দিয়েছিলাম, আরেকবার আমি সাজেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, তারপর সাজেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করাবো। তোমাদের ইতিহাস অনার্সের প্রথম সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে। একটি হচ্ছে ডিএসসিসি 1 পেপার, যেটা 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, সেখানে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এবং আরেকটি পেপার সেটা এসএসসি 1 পেপার, সেখানে 30 নম্বরের একটি প্রশ্ন এবং 10 নম্বরের দুটি প্রশ্ন অ্যান্সার করতে হবে, অর্থাৎ সেকেন্ড পেপারটা 50 নম্বরের পরীক্ষা হবে। চলো এবারে তোমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং প্রথম যে পেপারটি তোমাদের আছে এই পেপারের সম্পূর্ণ সাজেশনটা একবার দেখে নাও। আমি প্রথমে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও, শেষে সাজেশনটা আলোচনা করে দেব। প্রশ্নটা 2024 সালে পরীক্ষায় একবার এসে গিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে, অর্থাৎ অনার্সে তোমরা স্টুডেন্ট অনার্সের মতো করে লিখতে হবে, এইচএসের মতো করে লিখলে কিন্তু হবে না। দেখো, প্রথমেই ভূমিকা। প্রাচীন ভারতে ব্রোঞ্জ যুগের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল হরপ্পা বা সিন্ধু সভ্যতা। এই সভ্যতার নগরকেন্দ্রিক বিস্তৃতি, সুপরিকল্পিত নগর বিন্যাস এবং সমৃদ্ধির প্রধান ভিত্তি ছিল একটি সুদৃঢ়, সুসংগঠিত ও বহুমুখী অর্থনীতি। প্রখ্যাত ঐতিহাসিক রামশরণ শর্মা তার গ্রন্থে স্পষ্টভাবে বলেছেন, হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি ছিল উদ্বৃত্ত কৃষি উৎপাদন, উন্নত কারিগরি শিল্প এবং সুদূর প্রসারী বাণিজ্য। এবার দেখো, কৃষি সম্পদের ওপর নির্ভর করে শিল্প উৎপাদনের অভূতপূর্ব বিকাশ এবং দূরপাল্লার বহির্বাণিজ্য হরপ্পার অর্থনীতিকে সমসাময়িক বিশ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। এবার প্রথম পয়েন্ট কি, কৃষি ও পশুপালন। হরপ্পাবাসীদের অর্থনীতির প্রাথমিক ও মূল ভিত্তি ছিল কৃষিকাজ। সিন্ধু নদ ও তার উপনদীগুলির পলিমাটি সমৃদ্ধ উর্বর অববাহিকা মূলত নভেম্বর মাসে বীজ বপন করা হতো এবং এপ্রিল মাসে ফসল কাটা হতো। গম, যব, তিল, ডাল, মটর, তুলোর ব্যাপক চাষ হতো। বিশেষ করে বিশ্বের প্রথম তুলো উৎপাদন হরপ্পাতেই শুরু হয়েছিল বলে পণ্ডিতরা মনে করেন। কৃষিকাজের পাশাপাশি পশু সম্পদও অর্থনীতির অন্যতম অঙ্গ ছিল। গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুয়োর পালন করা হতো, যা তাদের খাদ্যের পাশাপাশি শিল্পের কাঁচা মাল ও পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো। পরের পয়েন্ট, শিল্প ও কারিগরি দক্ষতা। হরপ্পা সভ্যতার অর্থনীতিতে কেবল কৃষির একাধিপত্য ছিল না, শিল্পেরও ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হরপ্পার ব্রোঞ্জ যুগের সভ্যতা হওয়ায় তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরির প্রযুক্তি কারিগরদের জানা ছিল। তারা ব্রোঞ্জ ও তামার সাহায্যে কুঠার, করাত, বর্ষা এবং দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র তৈরি করত। ধাতু শিল্পের পাশাপাশি মৃৎশিল্প এবং বয়নশিল্প ছিল অত্যন্ত উন্নত। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল পুঁথি এবং অলংকার তৈরির শিল্প। চাহুদারো এবং লোথালে পুঁথি তৈরির বিশাল কারখানার সন্ধান পাওয়া গেছে। সোনা, রূপা, তামা এবং মূল্যবান পাথর যেমন ল্যাপিস লাজুলি, তারপরে কার্নেলিয়ান, এগেট দিয়ে অত্যন্ত নিপুণভাবে অলংকার তৈরি হতো। এছাড়া শাঁখ শিল্পের কাজ, পোড়ামাটির শিলমোহর বা শিল তৈরির কারিগরি দক্ষতা তাদের শিল্পকর্ষের অকট্য প্রমাণ দেয়।
এবারে পরের পয়েন্ট হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং কাঁচামাল সংগ্রহ। উত্তরের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য প্রথম সেমিস্টার অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এই পয়েন্টটা বুঝে নাও, অভ্যন্তরীণ বাণিজ্য ও কাঁচামাল সংগ্রহ। শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব কাঁচামাল সিন্ধু উপত্যকায় পাওয়া যেত না, তাই হরপ্পাবাসীরা এক সুসংগঠিত অভ্যন্তরীণ বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলেছিল। রাজস্থানের খেতড়ি খনি অঞ্চল থেকে তামা, কর্ণাটকের দেখো কোলার থেকে সোনা এবং গুজরাট ও বেলুচিস্তান থেকে মূল্যবান পাথর ও শাঁখ আমদানি করা হতো। নদীপথে, নৌকায় ও স্থলপথে বলদে টানা দুচাকা গাড়ির মাধ্যমে এই অভ্যন্তরীণ বিনিময় ব্যবস্থা সুচারুভাবে পরিচালিত হতো। তারপরে বহির্বাণিজ্য ও সামুদ্রিক যোগাযোগ। এখানে কি বললাম তোমাদের, এটা ছিল অন্তঃবাণিজ্য কাঁচামাল সংগ্রহ। এবার বহির্বাণিজ্য ও সামুদ্রিক যোগাযোগ। শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখের ক্ষেত্রে হরপ্পার অর্থনীতির সবচেয়ে গৌরবময় দিক হলো এর আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা। মেসোপটেমিয়া, পারস্য উপসাগরীয় অঞ্চল, ওমান এবং মধ্য এশিয়ার সাথে তাদের গভীর ও লাভজনক বাণিজ্যিক সম্পর্ক ছিল। মেসোপটেমিয়ামের আক্কাদীয় বংশের রাজা সারগনের সময়ে বিভিন্ন শিলালিপিতে দেখো মেলুহা নামক একটি দেশের সাথে বাণিজ্যের উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে এই মেলুহা হলো হরপ্পা বা সিন্ধু অঞ্চল। বাণিজ্যের মধ্যস্থতাকারী কেন্দ্র হিসাবে দিলমুন এবং মাকান এর উল্লেখ রয়েছে। ঐতিহাসিক শিরিন রত্নাকার মন্তব্য করেছেন, হরপ্পার নগর জীবন মূলত এক শক্তিশালী ও সুদূরপ্রসারী সামুদ্রিক ও স্থলজ বাণিজ্যিক নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ছিল। দেখো এরকম কোটেশনও ব্যবহার করতে হবে উত্তরে। 20 নম্বরের একটা প্রশ্ন, ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সে তোমরা লিখছো, 20তে 18 পেতে গেলে কিন্তু ভালোই পরিশ্রম করে লিখতে হবে। এটা তো স্কুলের বা এইচএসের মতো লিখলে হবে না, একদমই হবে না। তারপরে কি আছে দেখো, গুজরাটের লোথাল শহরে আবিষ্কৃত প্রাচীন বন্দর প্রমাণ করে যে সমুদ্রপথে তাদের বিশাল বাণিজ্য তরী যাতায়াত করত। হরপ্পা থেকে মূলত সুতির কাপড়, কার্নেলিয়ান পাথরের পুঁতি, হাতির দাঁতের কারুকার্য করা জিনিসপত্র এবং দামি কাঠ রপ্তানি করা হতো। তারপর বিনিময়ে তারা মেসোপটেমিয়া থেকে রূপা, টিন এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী আমদানি করত। এবার ওজন ও পরিমাপ ব্যবস্থা। বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে হরপ্পায় সম্ভবত মুদ্রার প্রচলন ছিল না, তারা মূলত পণ্য বিনিময়ে প্রথার মাধ্যমে বাণিজ্য করত। তবে তাদের ওজন ও পরিমাপ ব্যবস্থা ছিল অত্যন্ত নিখুঁত ও প্রমাণিত। চুনাপাথর ও চেট পাথর দিয়ে তৈরি ঘনাকৃতি বাটখারাগুলিতে 1, 2, 4, 8, 16, 32 এই বাইনারি অনুপাত ব্যবহার করা হতো। বাণিজ্যিক ক্ষেত্রে এই কঠোর নিয়মকানুন তাদের অর্থনৈতিক শৃঙ্খলার প্রমাণ দেয়। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে। আর এবারে তোমরা এই পেপারের সম্পূর্ণ সাজেশনটা একবার দেখে নাও। আমি তোমাদের আগেও সাজেশন দিয়েছি, আমি জাস্ট এখন স্ক্রল করে যাব, ঠিক আছে? তোমরা দেখে নেবে যারা এখনও সাজেশনটা দেখোনি। এবং আমাদের কিন্তু ক্লাস চলছে, অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। সিলেবাস এটা তোমাদের এই পেপারের। আরেকটা পেপার আছে, সেটা আমি সাজেশন অলরেডি দিয়েছি এবং তারও অ্যান্সার নিয়ে আমি সময় আলোচনা করব।